এখন বলো, তোমার কি সিদ্ধান্ত? কি চাও আমার কাছে? মুক্তি নাকি ভালোবাসা? শুদ্ধতা এক নজর রুদ্রূপের দিকে তাকিয়ে ওর কাঁধে মাথা রাখলো। শীতল কণ্ঠে বলল, জানেন রুদ্র, আমার মা আমার জন্মের সময় মারা গেছেন। ছবি ছাড়া কখনোই সামনাসামনি তাকে দেখিনি। আমার পৃথিবীতে আমার বাবাই আমার সব। আমি শুনেছি আমার মা নাকি কল গার্লস ছিলেন। একদিন টেনে বাবার সাথে পরিচয় হবার পর মা বাবাকে বলেছিল একটা কাজের সন্ধান দিতে। মা আর এই কাজ করতে চাচ্ছিল না। বাবা মাকে আশ্বাস দিয়েছিল কাজ খুঁজে দিবে বলে। তখন বাবা সত্য পাশ করা বেকার ছিল, নিজের চাকরি নেই, অন্যকে আবার কি চাকরি দেবে। তবে মায়ের করুণ মুখ আর কাতরাত কণ্ঠ শুনে বাবার মায়া লেগেছিল। তার কিছুদিন পর বাবা একটা চাকরি পেয়ে গিয়েছিল। তিনি চাকরি করতে শুরু করলেন, কিন্তু আম্মুর কথা তার আর মনে নেই। একদিন আব্বুর অফিসে ধোয়া মোছার কাজের জন্য কয়েকজন মহিলা লাগবে তাই বিজ্ঞাপন দিয়েছিল অফিসের মালিক। তো বিজ্ঞাপন দেখে আম্মু এসেছিল কাজ নিতে। আম্মুকে কাজও দেওয়া হলো। তখন আম্মু জানতো না আবার দেখা হবে তাদের। তো পরের দিন আম্মু সবাইকে চা দিয়ে আব্বুর কেবিনে গেলেন চা দিতে। ওই দিন আবার দেখা হলো তাদের। আম্মু আব্বু দুজন অবাক হয়ে গিয়েছিল। কয়েকটা ফর্মাল কথা হয়েছিল সেদিন শুধু। এর মধ্যে আম্মুর কাজ ভালো বলে অফিসের কয়েকজন স্টাফ আম্মুকে তাদের বাসায় কাজ করার জন্য বলেছিল। আম্মু রাজি হলো। অফিস তো আর সবসময় থাকা লাগে না, শুধু সকালবেলা সকলের চা ধোয়া মোছা করে সবাইকে চা কফি দিয়ে কাজ শেষ। তারপর আবার বিকেলে সবার যাওয়ার আগে একবার ধোয়া মোছা করতে হয়। তার মাঝে সময়টুকু আম্মু কয়েকবার বাসায় কাজ করত। ভালোই চলছিল আম্মুর জীবন। আম্মু কিন্তু জীবনটাকে ছেড়ে দিয়েছিল। তখন এত কাজ করতে কষ্ট হলেও আম্মু ভালো ছিল। কিন্তু একদিন আব্বু অফিস থেকে বেরোনোর সময় খেয়াল করলো রাস্তার মধ্যে কতগুলো বকাটে ছেলে পেলে আম্মুকে বিরক্ত করছে। ওরা আম্মুর খদ্দের ছিল। আবারও টেনে হিসড়ে নিয়ে যেতে চাইছে অন্ধকার দুনিয়াতে। আসলে কেউ ভালো হতে, আমরা যারা সভ্য সমাজে বাস করি তারা এই মানুষটাকে ভালো হতে দেয় না। নানা অপমান কুৎসা চটিয়ে আবারও খারাপ পথে বাধ্য করি। কিন্তু আমাদের উচিত একটা মানুষ ভালো হতে উৎসাহিত করা। যাই হোক, তারপর আব্বু ওদের সাথে কথা কাটাকাটি করে আম্মুকে নিয়ে গিয়েছিল। এর পর কয়েকটা বিষয় খেয়াল করার পর আব্বু নিজের অফিস শেষ করে আম্মুর সাথে বাসায় ফিরত। আব্বুর বাসায় একটু পরেই আম্মুর বাসা। আম্মুর টিনের একটা রুমে থাকতো আর আব্বু একটা মেসে। প্রতিদিন একসাথে যেত। ওদের মধ্যে অনেকটাই কথা হতো, অনেকটা ফ্রি হয়ে গিয়েছিল ওরা দুজন। তারপর দীর্ঘ 11 মাস পর আব্বুর মনে হলো আব্বু আম্মুকে ভালোবাসে, আর আব্বুর মনে হয় আম্মু আব্বুকে ভালোবাসে। তাই একদিন আব্বু বলেই দিল, তবে আম্মুর কাছ থেকে আশারূপ কোনো উত্তর পাওয়া গেল না। আব্বু ভেবেছিল আম্মু বোধহয় ওভাবে ভাবে না আব্বুকে নিয়ে, কিন্তু আব্বু তবুও আবার আম্মু প্রপোজ করেছিল। আম্মু তখন না করে দিয়েছিল। না করার পিছনে সমাজের নির্মমতা কয়েকটা কারণ দেখিয়েছিল আম্মু। আব্বু কারণগুলো অগ্রাহ্য করে শুধু বলেছিল ভালোবাসো। আমি মাথা নেড়ে হ্যাঁ বলেছিল। ব্যাস, সমাজ পরিবারের বিরুদ্ধে হয়ে আব্বু আম্মুকে বিয়ে করেছিল। এই মুহূর্তে কতটা সুখের একটা মেয়ের কাছে সেটা বোধহয় আম্মুই বলতে পারি। কিন্তু বিয়ের পরেই আব্বু আম্মুকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। আমার দাদু আব্বুকে ত্যায্য করেছিল। অফিসের কলিগরাও আব্বুকে নানাভাবে খোঁচা মারতো। আব্বুর কষ্ট হলেও আম্মুকে বলতো না, কারণ আম্মু এমনিতেই অনেক কষ্ট পেয়েছিল। বিয়ের পর আম্মু আর কাজ করেনি, আব্বুই করতে দেয়নি। এরপর একদিন দুজনে জানতে পারলো তাদের ছোট্ট একটা বাবু সোনামণি আসছে। এই পর্যন্ত বলেই শুদ্ধতা মৃদু হাসলো। তারপর আবারও বলতে শুরু করলো, গর্ভাবস্থায় আব্বু অনেক খেয়াল রেখেছে আম্মুর। তো একদিন অফিসের কাজে আব্বু ঢাকার বাইরে যায়। আম্মুর ডেলিভারি আর 1 সপ্তাহ পরে। আব্বু যাওয়ার আম্মুর সাথে ওনার দুঃসম্পর্কের এক ভাবিকে রেখে যায়। তারপর আব্বু আসার একদিন আগেই আম্মুর লিভার পেন ওঠে। আমাকে হসপিটালে নেওয়া হয়। এরপর ডেলিভারির সময় আমি বাঁচলেও আম্মু বাঁচিনি। তখন আব্বু জানে না তার ভালোবাসার মানুষটি আর নেই। আম্মু যখন জানতে পারলে সব কাজ রেখেই রওনা দিলেন। এসে আম্মুকে মাটি দিল।
এরপর আমাকে কোলে নিয়ে বুকে মিশিয়ে কান্না করলো। তখন আমি আর আব্বু দুজনেই একসাথে কান্না করেছিলাম। আব্বু কাঁদছিল প্রিয় মানুষ হারানোর কষ্টে, আর আমি কাঁদছিলাম স্বভাব সুলভের কারণে। তারপর আব্বু আর কখনো বিয়ে করেনি, আমাকে নিয়েছিলেন। বড় হতে হতে লোকের মুখে মায়ের নামে এত কিছু শুনেছি যে ওগুলো মনে করতেও ঘৃণায় জীবনটা বিষিয়ে আসে। এমনকি আমার জনপরিচয় নিয়ে অনেকেই সন্দেহ আছে। শুদ্ধতা থামলো। রৌদ্র বুঝতে পারলো ও কাঁদছে। কাঁধ থেকে মাথাটা তুলে নিয়ে ওকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলাতে লাগলো। সামান্য সময় পর নিজেকে সামলে শুদ্ধতা বলল, আচ্ছা, এগুলো বলার একটাই কারণ, তা হলো আমি আপনাকে ভরসা করি। ভালোবাসি কিনা জানি না, তবে আপনি না থাকলে আমিও থাকবো না। আমি মুক্তি চাই না আপনার থেকে, আপনাকে চাই। মোহময় এক অনুভূতিতে ভাসছে রৌদ্রূপ। ঠোঁটের কোণে প্রাপ্তির হাসি, কপালে আলতো একটা চুমু খেয়ে বলল, তুমি না চাইলেও আমি তোমারই প্রিয়। সব দুঃখ গ্লানি শেষ। রৌদ্রূপ শুদ্ধতার চোখের পানি মুছে দিল। তবুও যেন ওর মুখ মেঘভার হয়ে আছে। তাই ওকে হাসানোর জন্য আচমকাই কাতুকুতু দেওয়া আরম্ভ করলো। হাসির ধমকে শুদ্ধতার চোখে পানি চলে আসার মতো অবস্থা। রৌদ্রূপ ইচ্ছে করে আরো কাতুকুতু দিচ্ছে। শুদ্ধতাও ওকে কাতুকুতু দিচ্ছে, তবে বেশি দিতে পারছে না, কারণ ও হেসেই কুল পাচ্ছে না, আবার কাতুকুতু দিবে কি। হাসতে হাসতেই শুদ্ধতা কোনো মতে বলল, প্লিজ এবার থামুন, মরে যাচ্ছি তো। রৌদ্রূপ থামলো, কিন্তু ও থামতেই শুদ্ধতা ঝাঁপিয়ে পড়লো ওর উপর। অতর্কিত হামলায় রৌদ্রূপ নাস্তানাবুদ। শুদ্ধতা ইচ্ছে মতো কাতুকুতু দিচ্ছে, আর রৌদ্রূপের সাথে সাথে সেও হাসছে। খাবার আনার পর আরেক বিভ্রাট দেখা দিল। যেহেতু সিনাতের হাত বাঁধা, সেহেতু হয় রিভানকে খাইয়ে দিতে হবে, নয় সিনাতের হাত খুলে দিতে হবে। রিভান তো জীবনেও খাইয়ে দিবে না, এই আশা ছেড়ে দেওয়াই ভালো। তাই অগত্যা সিনাতের হাতই খুলে দিল সে। তবে হাত খুলে দিলেই একদম সামনে বসে ওকে নজরে রাখলো। সিনাত মনের সুখে খাওয়া আরম্ভ করলো। তবে ভেতরে ভেতরে অন্য প্ল্যান চলছে, এখান থেকে পালানোর প্ল্যান। খেতে খেতেই ও চোরা চোখে আশপাশটা চোখ বুলিয়ে নিচ্ছে। তারপর রিভানের অগোচরেই মেঝেতে পড়া একটা ব্লেড দেখতে পেয়ে ওটা তুলে নিয়ে হাতে মুঠ করে রাখলো। এরপর সুযোগ বুঝে খাবারটা ফেলে দিল। শব্দ হওয়ায় রিভান তাকাতেই সিনাত এমন একটা ভাব ধরলো যেন সে ইচ্ছে করে ফেলেনি। কাদো কাদো মুখ করে বলল, সরি, একটুও খেতে পারলাম না, পড়ে গেল, এখন আমার না খেয়েই থাকতে হবে। এটা বলেই কাঁদতে আরম্ভ করলো। যদিও চোখ দিয়ে পানি বের হচ্ছে না, তবুও নিচের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতে থাকতে পানি বের করে ফেললো। রিভানের প্রচন্ড রাগ হলো। কাছে গিয়ে একটা চড় দিতে নিলেই ফোনটা বেজে উঠল। তাই আর না মেরে সিনাতের হাত দুটো বেঁধে বাইরের দিকে চলে গেল। এই সুযোগে হাত মুঠ করে রাখা প্লেটটা দিয়ে আস্তে আস্তে হাতে রশিটা কাটা শুরু করলো সিনাত। পুরনো ব্লেড হওয়ায় ধার তেমন নেই, তবুও কষ্ট করে কাটতে লাগলো আর আল্লাহ আল্লাহ করতে থাকলো যেন রিভান চলে না আসে। অনেক খাটাখাটুনির পর রশিটা কাটতে পারলো সিনাত। হাত দুটো ছাড়া পেতেই পায়ের বাঁধনটাও খুলে ফেললো। তারপর বিশাল গোডাউনের একদম পিছনের একটা ড্রামের ভিতরে চুপ করে বসে রইল। এর মধ্যেই রিভান চলে এলো। তবে এখন ওর সাথে আনা আর নিক্স দুজনই আছে। চেয়ারের পাশে কাটা রশি, উপরে ব্লেড। কোথাও সিনাতকে দেখতে না পেয়ে নিক্স গম্ভীর স্বরে বলল, এটা কোথায় রিভান? এখানে ছিল একটু আগেও, বুঝতেছি না গেল কোথাও। বুঝতে পারছো না এখনো? মেয়েটা পালিয়েছে, চেয়ারের উপর ব্লেড দেখছো না? কিন্তু পালালে তো ধরা পড়তো, দরজা দিয়ে বের হলে তো আমি দেখতে পেতাম। তাহলে কি হাওয়া হয়ে গেল নাকি? আমার মনে হয় মেয়েটা গোডাউনেই লুকিয়ে আছে। তাহলে দাঁড়িয়ে আছো কেন? জলদি খোঁজো। নিক্স হুকুম করতেই ওরা দুজনে খুঁজতে লেগে পড়লো। এদিকে ওদের কথা শুনে ভয়েই সিনাতের গলা শুকিয়ে আসছে। সিনাতের ভাগ্যটা নেহাত ভালো ছিল, তাই ধরা পড়তে পড়তেও বেঁচে গেল সে। আনা আর রিভান সামনের ড্রাম কয়েকটা খুঁজলেও পেছনের দিক তেমন খুঁজেনি। একটা ফোন আসার পর তড়িঘড়ি করে তিনজনই বেরিয়ে গিয়েছিল। ওরা যাওয়ার আরো 10 মিনিট পর সিনাত যখন শিওর হলো ওরা চলে গেছে, তখনও ড্রাম থেকে বেরিয়ে চেয়ারের উপর রাখা ব্লেডটা হাতে নিয়ে অতি সাবধানতায় ওই গোডাউন থেকে বেরিয়ে গেল। ওর মনে হচ্ছে জায়গাটা ও চিনে, এর আগেও বোধহয় 1-2 বার আসা হয়েছে, তবে পুরোপুরি মনে নেই। সিনাত জোর পায়ে সামনের দিকে এগিয়ে চলেছে। রাত বাড়ছে, সাথে মনের ভেতর ভয়ও বাড়ছে।
রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সিনাত একটা সিএনজি দাঁড় করালো হাত দেখিয়ে। সিএনজি ওয়ালার দিকে তাকিয়ে বুঝলো লোকটা মধ্যবয়স্ক, তাই কিছুটা নিশ্চিন্ত হয়ে সিএনজিতে উঠল। তবে পুরোপুরি ভয়টা এখনো কাটেনি। সিনাত সিএনজি ওয়ালাকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, আপনি আমাকে বাসাবো নামিয়ে দিতে পারবেন? লোকটা কিছু না বলে শুধু মাথা হেলিয়ে সম্মতি দিল। সিনাত সিএনজির ভেতর থেকে খেয়াল রাখতে লাগলো রাস্তাগুলোর দিক নির্দেশনা। অনেকটা সময় পার হওয়ার পর চেনা পরিচিত রাস্তা পেয়ে সিনাতের উদ্বিগ্ন ভাবটা কাটলো। কিন্তু যেই সিএনজিওয়ালা ডান দিকে না গিয়ে বাম পাশের পথ ধরল, তখনই সিনাত ঘাবড়ানো গলায় বলল, আঙ্কেল, এই রাস্তায় যাচ্ছেন কেন? ডান দিকে রাস্তা দিয়ে যান। চুপচাপ বসে থাক, কথা বলবো না। সিনাত যা বোঝার বুঝে ফেলল। এখন দুইটা পথ খোলা আছে, নয়তো সিএনজি থেকে লাফিয়ে পড়তে হবে, নয়তো লোকটাকে ভয় দেখিয়ে সিএনজি দাঁড় করাতে হবে। সিনাত দ্বিতীয় পথটাই বেছে নিল, কারণ চলন্ত সিএনজি থেকে লাফ দেওয়া মানে সাক্ষাৎ মৃত্যু। এত তাড়াতাড়ি মরার শখ সিনাতের কোনো কালেই ছিল না। তাই হাতের ব্লেডটা হঠাৎ সিএনজি চালকের গলার কাছে ধরে বলল, আমার কথা মতো না চালালে একদম গলায় পোজ দিয়ে দিব। লোকটা বোধহয় কিছুটা দমে গেছে। এটাই সুযোগ, সিনাত উত্তপ্ত কণ্ঠে বলল। তাড়াতাড়ি গাড়ি ঘোরান। লোকটা গাড়ি ঘুরিয়ে ফেলল। সিনাত ভেতরে ভেতরে বেশ ভয় পেলেও উপরের ভাবটা এমন যে সে একদমই ভয় পায়নি। এদিকে ভয়ে তার হাত পা কাঁপছে। কোনো মতে শুধু নিজেকে সামলে রেখেছে। সিএনজি যখন বাসাবো রোডে ঢুকলো, তখনই সিনাত বলল, এখানে থামেন। লোকটা সিএনজি থামাতেই সিনাত টলমল পায়ে নামতেই মাথা চক্কর দিয়ে পড়ে গেল। শুধু জ্ঞান হারানোর আগে সিএনজিওয়ালার লোলুপ দৃষ্টিটা দেখতে পেয়েছিল। জানো তোমাকে আমি কত বছর ধরে ফলো করি? রুদ্রুপ শুদ্ধতার মাথায় তেল দিতে দিতে বলল। শুদ্ধতা অবাক হয়ে বলল, আপনি আমাকে ফলো করতেছেন? হ্যাঁ, তুমি সারাদিন কি করছো না করছো সবকিছুর খবর আমি রাখতাম। সত্যি? কত বছর ধরে ফলো করছেন? প্রায় 4 বছর। যখন তুমি অনার্স প্রথম বর্ষে পড়তে তখন থেকে। তোমাকে প্রথম দেখেছিলাম তোমাদের ভার্সিটির শতবর্ষ পূর্তি উপলক্ষে, যে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে। ওই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আসে নিরাপত্তার জন্য আমাদের একটা টিম পাঠানো হয়। তখন আমি সদ্য জয়েন করেছি। এইসব জায়গায় জুনিয়রদের পাঠানো হয়। তো ওই অনুষ্ঠানে তুমি কাকে যেন খুঁজছিলে। খুঁজতে খুঁজতে হঠাৎই আমাদের ধাক্কা লাগলো। তুমি জাস্ট না দেখে সরি বলে শাড়ির আঁচল উড়িয়ে চলে গেলে, আর আমি শুধু হা করে তাকিয়ে রইলাম। বিশ্বাস করো, পুরো অনুষ্ঠানে আমি ডিউটি রেখে শুধু তোমার পেছনে ঘুরেছে, কিন্তু তুমি তো একবারও খেয়াল করনি। আহারে বেচারা, আমার কাছে পাত্তা পাইনি। সমস্যা নেই, এখন সারা জীবনের জন্য পাত্তা পেয়ে গেলাম। আচ্ছা, আপনি আমাকে বলেননি কেন? তোমার হাতের গরম গরম জ্বর কে খেতে চায় বলো? তোমার ভার্সিটির রেকর্ড শুনে আমি শিহরিত, পুলকিত আর আনন্দিত। আহা, তুমি থাপ্পড়ে হাফ সেঞ্চুরি দিয়ে ফেলেছ। এত থাপ্পড় কেউ মারে? অবশ্য ভালোই হয়েছিল। আমার এক্সট্রা কোনো ছেলেকে প্রাধান্য দিতে হয়নি। তুমি থাপ্পড়ের চ্যাম্পিয়ন ছিল। আচ্ছা, এখন পর্যন্ত মোট কয়টা দিছো? 96টা, আর 4টার জন্য সেঞ্চুরি হলো না। আরে থাক, একদিন সুযোগ পেলে সেঞ্চুরি করে ফেলো। আরে কিভাবে? ছেলেটা এখন আমাকে প্রপোজ তো দূরের কথা, ফিরেও দেখবে না। হ্যাঁ, তা অবশ্য ঠিক। যাক, ব্যাপার না, একদিন তোমার সেঞ্চুরি আশা পূর্ণ হবে। আমিন। সুম্মা আমিন বলে দুজনই হাসল। রৌদ্রুপ শুদ্ধতার চুল আশ্রে বিনুনি করে দিল। সিনাতের জ্ঞান ফিরতেই দেখলো জায়গাটা অন্ধকার। এক নিমিষেই ভয় পেয়ে গেল সে। আশেপাশে ভালোভাবে না তাকিয়ে এসে গগন বিদারী চিৎকার দিল। ওর চিৎকারে সবাই ছুটে আসলো। সিনাতের মা লাইট জেলে মেয়ের কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে মা? সিনাত মাকে পেয়ে কেঁদে ফেলল। এখানে অনেকেই উপস্থিত আছেন। ওর বাবা, ভাই, ভাবিরা সবাই উৎসুক চোখে চেয়ে আছে ওর দিকে। 2 দিন ধরে কোথায় গেছে কেউ জানে না। নিখোঁজ হওয়ার 24 ঘন্টা পরই ওরা থানায় ডায়েরি করেছিল। এদিকে মেয়ের শোকে তো সিনাতের মা পাগল প্রায়। গলা দিয়ে কারোরই ভাত নামছিল না। পাড়া প্রতিবেশীরা বলছিল মেয়ে নাকি কারোর সাথে পালিয়ে গেছে, দুর্নাম রটে গেছে ওর নামে। তবে সিনাতের পরিবারের মানুষরা একদমই সেসব কথাই কান দেয়নি, কারণ তারা জানে সিনাত এই ধরনের মেয়েই না। এই ঘটনা জানার পর সিনাতের সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সে বিয়েতে না করে দেয়। তবে এতে সিনাতের পরিবারের আফসোস নেই, শুধু তাদের মেয়ে ফিরে পেলেই হবে। সিনাত অনেকক্ষণ পর নিজেকে শান্ত করে বলল, পানি খাবো।
বড় ভাই মিরাজ পানি এগিয়ে দিল বোনের দিকে। সিনাত পানি পান করে একটু জিরিয়ে নিতেই ওর বাবা বলল, খারাপ লাগছে মা? না বাবা, এখন ঠিক আছে। কি হয়েছিল তোর? কোথায় গিয়েছিলি? সিরাতের ছোট ভাই ফিরোজ জিজ্ঞেস করলো। সিনাত সংক্ষিপ্ত বর্ণনায় সবটা খুলে বলল পরিবারের কাছে। সবাই চিন্তিত হয়ে পড়ল, কারা এমনটা করতে পারে। ওই সময় সিনাত যখন সিএনজি থেকে বেরিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল, তখন সিএনজিওয়ালা আবার ওকে সিএনজিতে তুলে নিতে গেলেই কোথা থেকে সিনাতের বড় ভাই চলে আসলো। নিজের বোনকে দেখে তাড়াতাড়ি সিএনজিওয়ালাকে খুশি টুসি মেরে ছোট ভাইকে ফোন দিয়ে আনালো। রাস্তার লোকও জড়ো হয়ে গেল। ওরা পুলিশে ফোন দিল। পুলিশ এসে ওই সিএনজিওয়ালাকে নিয়ে গেছে। তারপর দুই ভাই মিলে বোনকে বাসায় নিয়ে এসেছে। ডাক্তারকে ফোন করায় ডাক্তার বলেছিল হয়তো অতিরিক্ত ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে। যদি 1 ঘন্টার মধ্যে জ্ঞান না ফেরে তাহলে উনি আসবেন। তাই সিনাতকে ওর ঘরে শুয়ে দিয়ে সবাই চলে গেল। সবার ভেতরেই দুশ্চিন্তা গ্রাস করছিল, বোনের জ্ঞান ফিরছিল না বলে। জ্ঞান ফিরতেই যখন সিনাত চিৎকার দিল, সবাই ছুটে ওর রুমে চলে আসলো। প্রভাতের আলোর সুপ্ত বিচরণ চলছে ধরণী জুড়ে। অতঃপর আরো একটা রাতের সমাপ্তি পর শুরু হলো 90 দিনের সূচনা। শুদ্ধতা ঘুম ঘুম চোখে ফ্রেশ হতে গেল। এখনই বের হতে হবে ওদের। এটা অবশ্য কাল রাতেই রৌদ্র বলেছিল। এখন শুধু ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়বে দুজনই। নাস্তার মেনুতে আজকে অমলেট আর ব্রেড আছে। মূলত তাড়াতাড়ি বের হতে হবে বলে বেশি কিছু করা হয়নি। আপাতত এগুলো মুখে নিয়েই বের হতে হবে। খেতে খেতে শুদ্ধতা জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি তো আমাকে অনেক আগে থেকে ভালোবাসতেন, কিন্তু একবারও বলার প্রয়োজন মনে করেননি কেন? আসলে যতদিন যাচ্ছিল লাইফটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছিল। বেশিরভাগ দিনে নিজের বাড়িতেই থাকা হতো না। এই মিশন ওই মিশন কেস এগুলো সলভ করতে করতে দিন শেষ। আলটিমেটলি নিজেকে দেওয়ার মতো সময় পেতাম না। তো রিলেশন কমিটমেন্ট এগুলোতে জড়াতে চাইতাম না। মনে হতো তোমাকে আমি সময় দিতে পারবো না, খুশি রাখতে পারবো না, আর আমার জন্য তোমার মন খারাপ হোক এটা আমি চাইতাম না। যদি সেদিন বিয়ে হয়ে যেত আমার, তাহলে? হয়নি তো। আর সত্যি বলতে আমি তোমার বিয়ের কথা একদিন আগে জানতে পারি, আর ওই দিন আমি প্যারিস থেকে ব্যাক করি। এখন এই অবস্থা আমি কি করব? তুমি আমাকে চেনো না, কেন আমার কথা শুনবে? তোমার গায়ে হলুদে শেষ হয়ে গিয়েছিল, তুমি খুব খুশিও ছিলে। আমি নিজ চোখে দেখেছি। তোমার মন ভাঙতে ইচ্ছে হয়নি আমার। তোমাদের হলুদের ভিডিও দেখে আমি 2 বোতল হুইস্কি খেয়ে পড়েছিলাম। দেবদাস ফিলিংস আসছিল। প্রেম না করেই দেবদাস, আহা। শুদ্ধতা খিলখিলিয়ে হাসলো, তারপর বলল, তাহলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করলেন না কেন? এখন বলছো এই কথা, কিন্তু সত্যি সত্যি করলে তুমি আমার মুখে দেখতে না, সারা জীবন ঘৃণা নিয়ে বেঁচে থাকতে। কারণ তুমি তোমার বাবাকে অনেক ভালোবাসো, আর তুমি তোমার বাবার অসম্মান করতে চাও না বলেই বাবার কথা মতো বুড়ো একটা লোককে বিয়ে করতে রাজি হয়েছ। সেখানে আমি যদি তুলে নিয়ে বিয়ে করতাম, তুমি বুঝতেই পারছো তোমার নজরে আমি কতটা ছোট হয়ে যেতাম। তুমি আমি ঘৃণা করতে। আমি ভালোবাসা মানুষের চোখে ভালোবাসা যারা ঘৃণা দেখতে চায় না। রুদ্রপের কথায় যুক্তি আছে। শুদ্ধতা মাথা নাড়ল। রুদ্রপ আবারও বলল, জানো, যখন তোমার এক্স হবুবরটা চলে গেল, তখন আমার মনে হয়েছিল তোমাকে পাওয়ার সুযোগ আল্লাহ নিজ হাতে সুযোগ করে দিয়েছে আমাকে। ইটস মিরাকল। আলটিমেটলি আমাদের বিয়েটা হওয়ারও ছিল, কিন্তু আমি একটু ভয় ছিলাম। কিসের ভয়? তুমি বুড়ো গেটআপ দেখে আবার বিয়ের জন্য না করে দাও কিনা। সত্যি বলতে আপনাকে আমার প্রথম বিয়ে করতে ইচ্ছে হয়নি। সত্যি বলতে জীবনে চাইনি আমার জামাই বুড়ো হোক। তাহলে কি তামিলেরও চেয়েছিল নাকি? না, চেয়েছিলাম আমি আমার অর্ধাঙ্গীর সাথে বুড়ো হব। আমাদের দুজনের চুলে একসাথে পাক ধরুক, একসাথে দাঁত পড়ুক, তারপর বুড়ো বুড়ো মিলে শেষ বিকেলে অস্তমিত সূর্যটা দেখব। সেই ডুবন্ত সূর্যের আলোয় আমাদের পাকা চুলগুলো সোনালি দেখাবে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? কিন্তু এখন আমার আগে যদি আমার অর্ধাঙ্গীর চুল পাক ধরে, তাহলে কিভাবে হবে? ইটস নট ডান। বাহ, তুমি এত কিছু ভেবে রেখেছ। তবে তোমার ভাবনাটা ইউনিক। দেখতে হবে না বউটাকার? হ্যাঁ, এবার চলো বের হয়ে। আচ্ছা চলুন। দারোয়ানের কাছে চাবি দিয়ে ওরা বেরিয়ে পড়ল। নির্ধারিত ট্যাক্সিতে ওরা বসে পড়ল। ট্যাক্সিটা চলতে শুরু করলে শুদ্ধতা বলল, এখন কোথায় যাচ্ছি? তোমাকে নিয়ে একটা জায়গায় যাব, একজনের সাথে দেখা করাতে। তারপর আমি অফিসিয়াল একটা কাজে যাব। কোথায় যাব আর কার সাথে দেখা করব? গেলে দেখবে। বলে কি সমস্যা? ঠিক সমস্যা নয়, তবে আমি বলতে চাই না, তুমি গিয়ে দেখবে। শুদ্ধতা ঠোঁট বাঁকিয়ে বাইরের দিকে তাকিয়ে মনে মনে বলল, কি এমন হতো ঢং?
রৌদ্রুপ শুদ্ধতার মনে মনে বলা কথাটা না শুনতে পেলেও অনুমান করে হাসলো। ট্যাক্সি দিয়ে ওরা চট্টগ্রাম স্টেশনে আসলো। ওরা গন্তব্য ঢাকা। দুটো টিকিট কিনে শুদ্ধতাকে ট্রেনের বগিতে বসতে বলে রৌদ্রুপ কিছু শুকনো খাবার কেনার জন্য বাইরে গেল। আসার সময়ও বেশি কিছু খাওয়া হয়নি। ট্রেনের বগিতে বসে শুদ্ধতা আশেপাশে খেয়াল করতে লাগলো। অনেকেই আসছে, যাচ্ছে, বসছে। বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত। এরই মধ্যে রৌদ্রুপ চলে এলো আর আস্তে আস্তে ট্রেনও চলতে শুরু করলো। জানালা দিয়ে দেখা যাচ্ছে কিছু মানুষ চলন্ত ট্রেনের দিকে তাকিয়ে আছে, বিদায় দিচ্ছে প্রিয়জনদের। রৌদ্রুপ শুদ্ধতার পাশে এসে বসে কিছু খাবারের প্যাকেট দিয়ে বলল, খিদে পেলে খেয়ে নিও। শুদ্ধতা মাথা হেলিয়ে সম্মতি দিয়ে ট্রেনের বাইরে চোখ রাখলো। চট্টগ্রাম শহরটা যে এত সুন্দর, কিছুদিন থেকেই ওর মায়া পড়ে গেছে। যেতেই মন চাচ্ছে না, তবুও কিছু করার নেই। তবে মাঝে মধ্যেই আসবে রৌদ্রুপকে নিয়ে, এটা ভেবেই শুকনো হাসির রেখা ফুটে উঠল ওর মুখে। বেলা দুপুরে ওরা ঢাকায় পৌঁছে গেল। রৌদ্রুপ শুদ্ধতাকে নিয়ে উত্তরার একটা অ্যাপার্টমেন্টে পৌঁছালো। এটা মূলত সিসার অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টের চাবি রৌদ্রুপ, টমস, সিসা তিনজনের কাছেই আছে। আর ওদের মধ্যে সব ধরনের গোপন প্ল্যান এখানেই হয়। ঘরের ভেতরে আসতেই শুদ্ধতা দেখল আরমান শাহরিফ বসে আছেন, হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ। শুদ্ধতা আতঙ্কিত হয়ে সবেগে দৌড়ে বাবার সামনে এসে বলল, বাবা কি হয়েছে তোমার? আরমান শাহরিফ হালকা হেসে বলল। শুদ্ধতা প্রায় কান্নাই করে দিল। পেছন থেকে রৌদ্রুপ এসে ওকে ধরে বলল, বাবার কিছু হয়নি, তুমি শান্ত হও। কি শান্ত হব? আপনি দেখছেন না সারা শরীর ব্যান্ডেজ, আমি কিভাবে শান্ত হব? শুদ্ধতা কাঁদতে কাঁদতেই বলল, কিচ্ছু শুনবো না আমি। আমার বাবার কি করে এমন হলো? যাওয়ার সময় ভালো মানুষ দেখে গিয়েছিলাম, এসে এমন দেখবো ভাবতেই পারিনি। এই জন্য ভেবে আমার মনটা কেমন করে উঠলো। কি হয়েছে তোমার? আমি বলছি। রৌদ্রুপ বলল। শুদ্ধতা কৌতূহলী হয়ে ওর দিকে চাইল। একবার শুদ্ধতার বাবার দিক চেয়ে রৌদ্রুপ বলল, আমার পরিচয় আগে থেকে বাবা জানতো। আমি আমাদের বিয়ের পর যে পার্টিটা হয়েছিল তখনই বাবাকে সব বলে দিই। আমাদের প্ল্যান ছিল কাউকে টোপ বানিয়ে ওদের অবস্থান নির্ণয় করা। বাবা প্ল্যানটা শুনে বললেন উনি সাহায্য করবেন, কিন্তু আমি মানা করি। কিন্তু উনি এক প্রকার জেদ ধরেছিলেন যে উনি আমাদের হেল্প করবেন। তো প্ল্যান মোতাবেক আমরা যেদিন রাতে পালাই সেদিন আমি ইচ্ছে করে তোমার এনআইডি কার্ডটা আমাদের বাসায় ফেলে এসেছিলাম, যেন ওরা আমাকে খুঁজতে এসে তোমার ইনফরমেশন পায় এবং বাবাকে কিডন্যাপ করে। বাবা জানতো ওনাকে কিডন্যাপ করা হবে। বাবার গলার চেইন আর পাঞ্জাবের বোতামে এই সূক্ষ্ম দুটো ক্যামেরা দিয়ে দেওয়া হয়েছিল। তোরা আমাদের দেওয়ার টোপটা গিলে ফেললো, বাবাকে তুলে নিয়ে গেল। আমরা ভেবেছিলাম ওদের গতিবিধি জেনে আমরা বাবাকে উদ্ধার করে নেব, কিন্তু ওরা এত হার্ড টর্চার করবে ভাবতেই পারেনি। পরে সুযোগ বুঝে বাবাকে উদ্ধার করে ফেলেছিলাম আমরা। ওদের গতিবিধিও জেনে নিয়েছিলাম, আর এগুলো আমি চট্টগ্রাম বসে নিয়ন্ত্রণ করছিলাম। আমার টিমমেটরা আমাকে সব ইনফরমেশন দিত, আর সে অনুযায়ী নির্দেশনা দিতাম আমি। তারপর বাবাকে উদ্ধার করে আমরা এখানে রাখলাম। এখন বাবা ভালো আছেন। সব শুনে শুদ্ধতার রাগে হাত পা কাঁপছে। হুট করেই 97 নম্বর চটটা রৌদ্রুপের গালে দিয়ে কাঁদতে কাঁদতে গটগট করে হেঁটে চলে গেল। গালটা চিনচিন করে উঠল। শ্বশুরের সামনে মান সম্মান শেষ করে দিল মেয়েটা। এখন আবার গাল ফুলিয়ে বসে আছে শিওর। মেয়ে চলে যাওয়ার পর আরমান শাহরিফ হতাশ গলায় বললেন, ছোটবেলা থেকেই মেয়েটা এমনই, আমার সামান্য জ্বরও সহ্য করতে পারে না। তুমি প্লিজ কিছু মনে করো না, বোঝোই তো আমার মেয়ে, পৃথিবীতে ওর কেবল আমি আর তুমি ছাড়া কেউ নেই। ওকে একটু ওর মতো করে বসে নিও। না বাবা, কিছু মনে করিনি। আমি জানিও আপনাকে কতটা ভালোবাসে, আর ওকে না জানিয়ে এই কাজটা করা অনেক হার্ড হয়েছে। সমস্যা নেই, আমি ওকে মানিয়ে নিব। আপনার রেস্ট করুন, আমি দেখি কোথায় আছে। এটা বলেই রৌদ্রুপ চলে গেল শুদ্ধতাকে মানাতে। অ্যাপার্টমেন্টের ছাদে দাঁড়িয়ে আছে শুদ্ধতা। উত্তপ্ত রোদে মাথার তালু, হাত পা গরম হয়ে যাচ্ছে, তবু নড়ছে না। ঠিক করেছে নড়বেও না। সাহস কি করে হয় এই কাজটা করার? আজকে যদি বাবার কিছু হয়ে যেত তাহলে? একটু পর রৌদ্রুপও ছাদে এলো। নিঃশব্দে শুদ্ধতার পাশে এসে দাঁড়ালো। যদিও শুদ্ধতা সেটা খেয়াল করেছে, তবুও কিছু বলেনি, বলবেও না, কারণ সে রাগ করেছে, আর রাগ করলে কথা বলা যায় না। বেচারা রৌদ্রুপ চর খেয়েও অপরাধী গলায় বলল, সরি। কিন্তু এটুকুন সরিতে চিরে বিছল না। বিশাল আকারের একটা সরি লাগবে বোধ হয়, কিন্তু এখন তো সময় নেই, বের হতে হবে। ওইদিকে ওরা অপেক্ষা করছে, যেতেই হবে। রৌদ্রুপ এক পলক শুদ্ধতার দিকে তাকিয়ে চলে গেল।
ওকে চলে যেতে দেখে শুদ্ধতা ব্যাককলের মতো চেয়ে রইল। মাত্র একটা সরি, এতই দায় সারা? সরির পর আর কিছুই বলার প্রয়োজন মনে করলো না। ঠিক আছে, না বলুক, দরকার নেই বলার। ঠিক এই মুহূর্তে শুদ্ধতার রাগ অভিমান দুটোই হচ্ছে, সাথে আবার অনুশোচনাও। চটটা মারা বোধহয় ঠিক হয়নি। জিজ্ঞাসাবাদ করার জন্য মহানগর গোয়েন্দা বিভাগের কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হচ্ছে ওদের 4 জনকে। সেদিন ভিকিকে টর্চার করে ওকে দিয়ে ফোন করিয়ে ট্র্যাপে ফেলে ওদেরকে ধরা হয়েছে। মূলত ভিকির ফোন পেয়েই ওরা আর সিনাপকে খুঁজেনি। ফোনে ভিকি গোয়েন্দাদের শেখানো কথাই বলেছিল, ফলে ওরা বিশ্বাস করে টোপটাও গিলে ফেলেছে। এত বাজেভাবে ধরা পড়ে যাওয়ায় নেক্সট রিভান, আনা কারোরই মেজাজ ভালো নেই। ভিকির নিরুবুদ্ধিতার জন্যই এমনটা হয়েছে। নিজে ধরা পড়ে বাকি সবাইকেও ধরা পড়িয়ে দিল। প্ল্যানটাই আর সাকসেস হলো না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারল ওরা রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির গুপ্তচর। এফএসবির সদর দপ্তর মস্কোতে। ওখান থেকেই ওদের পাঠানো হয়েছে রাষ্ট্রের গোপন তথ্য সংগ্রহ করার জন্য। দ্বিতীয় দফায় আবারও জিজ্ঞাসাবাদ আর টর্চার করার পর আরও অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ইতিমধ্যে সংবাদ মাধ্যমেও ছড়িয়ে গেছে খবরটা। সাংবাদিক মিডিয়া এগুলোকে সামলাতে অবস্থা খারাপ। ওদের কি করবে এই নিয়ে এখনো সিদ্ধান্ত আসেনি, তবে শীঘ্রই আসবে। পুরো আন্তর্জাতিক প্রাঙ্গণেও বিষয়টা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশ থেকে নিন্দা জানাচ্ছে রাশিয়ার প্রতি। কাজ শেষ করে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল, প্রায় 2টা বাজে। রৌদ্র ভেবেছে শুদ্ধতা ঘুমিয়ে পড়েছে, তাই এক্সট্রা চাবি নিয়ে ঘরে ঢুকে একবার শুদ্ধতার বাবার ঘরে উকি দিল। উনি ঘুমোচ্ছেন। তারপর পাশের ঘরে গিয়ে দেখলো শুদ্ধতা বিছানায় আধশোয়া হয়ে আছে। ঘর অন্ধকার। ও ঘুমাচ্ছে ভেবে আর লাইট না জ্বালিয়ে ল্যাম্প জ্বালালো। ল্যাম্পের আলোতে শুদ্ধতার অভিমানী মুখটা স্পষ্ট। হঠাৎ করে ভূতের মতো শুদ্ধতা চোখ খুলে ফেলল। রৌদ্রুপ খানিকটা চমকালেও বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, ঘুমোলে এখনো? শুদ্ধতা ওর কথার উত্তরে কিছু বলল না, শুধু থমথমে গলায় বলল, ফ্রেশ হয়ে আসুন, খিচুড়ি রান্না করেছি, গরম করে দিচ্ছি। তুমি খেয়েছো? শুদ্ধতা কিছু বলল না। বিছানা থেকে নেমে গটগট করে হেঁটে চলে গেল। রৌদ্রুপ সামান্য একটু হেসে শাওয়ার নিতে চলে গেল। গোসল করে বেরিয়ে এসে দেখল শুদ্ধতা 1 প্লেট খিচুড়ি নিয়ে এসেছে। রৌদ্রুপ টাওয়াল দিয়ে চুল মুছে শুদ্ধতার পাশে গিয়ে বসলো। খিচুড়ির প্লেটটা নিয়ে 1 লোকমা তুলে শুদ্ধতার মুখের সামনে ধরল। ও অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। রৌদ্রুপ ক্লান্ত গলায় বলল, শুদ্ধ, আমি খুব ক্লান্ত, প্লিজ খেয়ে নাও। তুমি খেলে আমি খাবো। খাওয়ার উপর রাগ করো না, তোমার রাগ তো আমার উপর। তাহলে আমার উপরও রাগ দেখাও। বেচারা খাবার কি দোষ করলো? রৌদ্রুপের নরম গলা শুনে শুদ্ধতা কিছুটা গলে গিয়ে রৌদ্রুপের হাত থেকেই খেয়ে নিল। স্বামী স্ত্রী দুজনেরই খাওয়া শেষ। রৌদ্রুপ হাত ধুতে গেছে আর শুদ্ধতা প্লেট রাখতে। শুদ্ধতা রুমে এসে দেখলো রৌদ্রুপ শুয়ে পড়েছে। সেও ওর পাশে দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল, কিন্তু বেশিক্ষণ দূরত্ব থাকলো না। রৌদ্রুপ ওকে জড়িয়ে ধরেছে পেছন থেকে। শুদ্ধতা ধাক্কাধাক্কি করলেও লাভ হলো না। এক পর্যায়ে রৌদ্রুপ বলল, শুদ্ধ, আমার ঘুম পাচ্ছে, প্লিজ এমন করো না। তুমি এমন করলে আমার ঘুম আসবে না। তাহলে ছাড়ুন, আমি অন্য রুমে যাচ্ছি, আপনি ঘুমান। না, তুমি আমার কাছে না থাকলে আমার ঘুম আসবে না। কেন? বউ ছাড়া কোনো বিবাহিত পুরুষের ঠিকঠাক ঘুম আসে না। বইয়ের সাথে ঘুমে কি কানেকশন? তুমি বুঝবে না। এটা কি ম্যাচ যে আমি বুঝবো না? বুঝলে অবশ্যই জিজ্ঞেস করতে না। শুদ্ধতা কিছু বলল না, কাঠ হয়ে শুয়ে রইল। রৌদ্রুপ নরম কণ্ঠে বলল, রাগ করেছো বউ? খুব বেশি রাগ? কি করলে রাগ যাবে? রাগ করিনি। শুদ্ধতা অন্যদিকে ঘুরে ধরা গলায় বলল, কোনো মতেই সে কান্না করবে না, কিন্তু চোখের পানি বাত মানে না। রৌদ্রুপর মুখটা নিজের দিকে ঘুরিয়ে চোখ মুছে বলল, সরি লক্ষ্মীটি, আর এমন করবো না। সবসময় তোমাকে সব কথা বলবো, কিন্তু না প্লিজ, আমার খারাপ লাগে। শুদ্ধতা চোখ মুছে রৌদ্রুপের বুকে মুখ গুছল। এই তো রাগ অভিমান সব পানি হয়ে গেছে। এবার রৌদ্রুপ একটু দুঃখের ভান করে বলল, আমার গলাটা এখনো চলছে। শুদ্ধতা হেসে ফেলল। ওর গালে একটা চুমু দিয়ে হাত বুলিয়ে দিল। অনেক রাতে ঘুমানোর ফলে সকাল 8টা বেজে গেছে, তবুও রৌদ্রুপের ওঠার নাম গন্ধও নেই। তবে শুদ্ধতা উঠে পড়ল। বাবা আর স্বামীর জন্য নিজের হাতে নাস্তা তৈরি করলো। বাবাকে চা দিয়ে রৌদ্রুপকে ডাকতে গেল। ওকে কয়েকবার ডাক দিতেই ঘুম ঘুম চোখ নিয়ে উঠে বসলো আর আচমকাই হামলা চালালো শুদ্ধতার ঠোঁটে।
শুদ্ধতা অবশ্য বিদ্যুৎ বেগে রৌদ্রবের ঠোঁটে হাত চাপা দিয়ে তীক্ষ্ণ গলায় বলল, এসব কি? ব্রাশ না করে চুমু খাওয়া যাবে না? রৌদ্রব ওর হাতটা নিজের ঠোঁটের উপর থেকে সরিয়ে বলল। আর ব্রাশ না করে চুমু খেলে তো টেস্ট লাগে। শুদ্ধতা ভ্রু কুঁচকে মুখটাকে বিকৃত করে বলল। ছি, তাড়াতাড়ি যান, ব্রাশ করুন। রৌদ্রব ওকে আবার ধরতে যাওয়ার আগে শুদ্ধতা ভো দৌড় দিল। হাসলো রৌদ্রব, ফ্রেশ হয়ে নিল। ইতিমধ্যে শুদ্ধতা নাস্তা টেবিলেও সাজিয়ে ফেলেছে। আরমান, শাহরিফ আর রৌদ্রবও চলে এসেছে। ওরা সবাই একসাথে মাত্রই খেতে বসলো। এর মধ্যেই কে যেন কলিং বেল চাপলো। শুদ্ধতা উঠে গিয়ে দরজা খুলতেই দেখলো স্যুট টাই পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে আগন্তুক মেয়েটি বলল, আপনি কে? আগে বলুন, আপনি কে? আমার প্রশ্নের উত্তর দিন আগে। আপনি এখানে কেন? রৌদ্রুপ কোথায়? কি হন আপনি ওর? আজব তো, আমি মিসেস রুদ্রপ, ওয়াইফ অফ মিস্টার রুদ্রপ। আগন্তুক মেয়েটি বাজখাই গলায় বলে উঠল। এর মধ্যেই রৌদ্রপও চলে এসেছে। কি রে, আয় ভেতর আয়। মেয়েটি ভেতরে আসতে আহ্বান জানালো, কিন্তু মেয়েটা ভেতরে আসার লক্ষণ না দেখিয়ে বলল, এসব কি রোদ? এই মেয়েকে কি বলছে? ও নাকি তোর বউ? হ্যাঁ, ঠিকই শুনছিস, ওই আমার বউ। মেয়েটা একবার তীক্ষ্ণ দৃষ্টিতে শুদ্ধতাকে দেখে নিয়ে রৌদ্রপের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, বিয়ে করলি কবে? কাহিনী আছে, তুই ভেতর আয় না। মেয়েটা ভেতরে আসলো। রৌদ্রপ বলল, নাস্তা করেছিস? হ্যাঁ, করে আসলাম। আচ্ছা তাহলে বস, আমি চটপট নাস্তা করে আসছি। আচ্ছা। মেয়েটা ড্রয়িং রুমের সোফায় বসলো। শুদ্ধতা ডাইনিং টেবিলের দিকে যেতে যেতে একবার ওর দিকে তাকালো। মেয়েটাও তাকিয়ে আছে। ওর দৃষ্টিতে সম্পূর্ণ ক্রোধ, কিন্তু মুখে হাসি। শুদ্ধতা দৃষ্টি ফিরিয়ে নিল। এসব মানুষ খুব খারাপ হয়। এদের মুখে মধু, অন্তরে বিষ থাকে। কখন যে অন্তরের বিষটা মুখে চলে আসে আর ছোবল দিয়ে দেয়, সেটা টেরও পাওয়া যায় না। নাস্তা খেয়ে আরমান শাহরিফ নিজের ঘরে চলে গেলেন। বেশিক্ষণ বসে থাকতে নিষেধ করেছেন ডাক্তার। শুদ্ধতাও গেল বাবাকে ওষুধ খাওয়াতে। আর রৌদ্রপ ড্রয়িং রুমে চলে এলো। একটা সোফায় আয়েশ করে বসে বলল, কি করবে ওদের এ নিয়ে কোনো সিদ্ধান্ত এসছে? না, মিটিং বসবে 10টায়, দেখিসনি? চেক করা হয়নি। ওই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ও আচ্ছা। ওদের কথার মাঝেই শুদ্ধতা চলে এলো। শুদ্ধতাকে দেখে রৌদ্রপ ওকে হাত টেনে পাশে বসিয়ে বলল, ও হচ্ছে আমার ফ্রেন্ড সিশা, এখন আমরা কলিগও। হ্যালো আপু। হাই। সিশাও সুন্দরভাবেই জবাব দিল, এখনই তুই বস, আমি রেডি হয়ে আসছি। তারপর রৌদ্রপের দিকে চেয়ে বলল। রৌদ্রপ সাথে শুদ্ধতাও উঠে রুমে গেল। শুদ্ধতা মনে একটা খচখচানি ভাব কাজ করছে সিশাকে ঘিরে। মনে হচ্ছে ও মোটেও খুশি হয়নি বিয়েটাতে। রৌদ্রপকে বিষয়টা জানালে ভালো হবে, না জানিয়ে ফেলাই ভালো। তাই শুদ্ধতা একটু ইতস্তত করে বলল, আচ্ছা, আপনার বান্ধবী কি বিয়ে হয়েছে? শুদ্ধতার হঠাৎ এমন প্রশ্নে রৌদ্রপ হালকা ভ্রুকুচকে বলল, কেন? না মানে এমনি। না, ও এখনো বিয়ে করেনি, ওর রিলেশন আছে, বিয়ে করবে বোধহয় কয়েকদিনের মাঝে। ও। কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল শুদ্ধতা, তবুও পুরোপুরি নিশ্চিন্ত নয় সে। মেয়েটা তখন অমন করে তাকালো কেন, সেটাই খটকা লাগছে শুদ্ধতার। শুদ্ধতা রৌদ্রপের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বেশি সুন্দর জামাই হলে বউদের শান্তি নাই। জামাই যত সুন্দর হবে বউদের ব্লাড প্রেশার তত বাড়বে। রৌদ্রপ রেডি হয়ে শুদ্ধতার সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি বিকেলের দিকে চলে আসবো, আর বিকেলে আমরা বাবাকে নিয়ে আমাদের বাসায় শিফট হব, তুমি তৈরি হয়ে থেকো। আচ্ছা। শুদ্ধতা হাসি মুখে উত্তর দিল। সাথে রৌদ্রপও হেসে ওকে জড়িয়ে ধরে কানে কানে বলল, আসে যান, সাবধানে থেকো, আমি কল দিব। তারপর রৌদ্রপ আর সিশা বেরিয়ে গেল। মিটিংয়ের আগে একবার টেরোরিস্টদের দেখে আসলো রৌদ্রপ। তারপর মিটিং শেষে সিদ্ধান্ত আসলো ওদেরকে ক্রস ফায়ার করা হবে, আর লাশও ফেরত দেওয়া হবে না। তারপর প্রেস ব্রিফিং করে সিদ্ধান্ত প্রকাশ করা হয়। সংবাদ মাধ্যমে তোলপাড় শুরু হয়। সাংবাদিক আর মিডিয়া ঘিরে ধরেছে। রৌদ্রপ সিশা ওদের কোনো মতো ওদের থেকে পিছিয়ে গাড়িতে উঠে পড়লো দুজনেই। রৌদ্রপ স্টিয়ারিং এ বসে গাড়ি স্টার্ট দিয়ে বলল, টার্মস কইরে ওরে দেখে নে। ও বোধহয় বাসায় গেছে। ও, তোর বাসার সামনে নামাই দেব? হ্যাঁ তাই দে। আচ্ছা। এরপর দুজনেই নীরব হয়ে গেল। আজকে সারাদিন কিছুতেই মন
ছিল না ওর, এমনকি মিটিংয়েও না। ভেতরের খাঁচায় বন্দি মনটা বারবার ছটফট করে মরছিল। কিছুতেই যেন বিশ্বাস হচ্ছিল না রুদ্রূপের বিয়ে হয়েছে। ভেতর থেকে বারবার চাইছে রুদ্রূপকে বিয়ে নিয়ে প্রশ্ন করতে, কিন্তু পারছে না। আড়ষ্টতা ভর করেছে, তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলল, দোস্ত তোর বিয়ের কাহিনী বল, হুট করে কিভাবে বিয়ে করে ফেললি? রুদ্রূপ শুদ্ধতাকে মনে করে একটু হাসলো, তারপর বলল, প্রথমেই সরি, কারণ তোকে বলিনি আমি সত্যি অনেক আগে থেকে ভালোবাসি। তবে হ্যাঁ, বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়েছে। ওর বিয়ে অন্য কারোর সাথে ঠিক হয়েছিল, বড় পক্ষ ঝামেলা করার পরে আর হয়নি। আর তখন আমাদের মিশন চলছিল, আমি নেক্সটকে ফলো করে ওর পেছনে যাচ্ছিলাম। পরে আর খেয়াল রাখতে পারিনি ও বিয়েবারের ভিড়ে হারিয়েছে। তাই আর কি করবো, বিয়ে দেখতে আরম্ভ করি। কিন্তু বিশ্বাস কর, একটু ভাবি নাই এত বড় একটা সুযোগ আসবে আমার জন্য। এটা মিরাকল ছাড়া কিছুই না। রুদ্রূপের চোখে প্রিয়জনকে পাওয়ার উচ্ছ্বাস আর সিসার বেদনার পরিহাস। কোনো মতে নিজেকে সামলে নিয়ে হাসি মুখে বলল, কংগ্রেচুলেশনস। তা পার্টি দিবি কবে? এই ঝামেলা চুকে যাক, তারপর সুন্দর একটা দিন দেখে পার্টি দিব। ও আচ্ছা, এখন বল তুই বিয়ে কবে করবি? তোর বয়ফ্রেন্ড কি বলে? এই তো রিসেন্টলি করে ফেলবো। সবাই বিয়ের লাড্ডু খেয়ে ফেলছে, আমি কেন বাদ থাকবো? খেয়ে নে, খেলেও বস্তাবি, না খেলেও বস্তাবি। তার চেয়ে ভালো খেয়ে বস্তা, অন্তত পেট তো ভরা থাকবে। এটা বলেই আবারও হাসলো রুদ্রূপ। সিসা ও মলিন মুখে হাসলো, গাড়ির কাছ দিয়ে বাইরে তাকালো। মানুষ যদি কোনো এক অলৌকিক শক্তিতে জানতে পারত তার পাশের মানুষটা তাকে কতটা ভালোবাসে, তাহলে হয়তো ভালোবাসি না বলতে পারার কষ্টটা বুকের মধ্যে জমাট বেঁধে থাকতো না। সিসার বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড বললে ভুল হবে, পারিবারিকভাবে ওর সাথেই বিয়ে ঠিক হয়েছে। ছেলেটা ওকে ভালোবাসলেও ও বাসে না। সে প্রথম থেকেই রৌদ্রূপের প্রতি ওর মুগ্ধতা ছিল, কিন্তু গোপনে যে মনও দিয়ে ফেলেছে সেটা অনেক পরেই টের পেয়েছে। তবুও বলি বলি করে বলা হয়ে ওঠেনি, ভেবেছিল হয়তো বুঝে নিবে। সিসাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে রৌদ্রূপ গাড়ি ঘুরিয়ে চলে গেল। সিসা বাসায় একাই থাকে, বাবা মায়ের সাথে থাকলে অফিসটা দূরে হয়ে যায়, তাই এখানে ফ্ল্যাট নিয়েছে। ঘরে এসে ফ্রেশ হয়ে দুটা ঘুমের ওষুধ খেয়ে পড়ে রইল। এখন জেগে থাকা মানেই বিপদ, মস্তিষ্ক উত্তপ্ত হয়ে আছে। কখন কি অঘটন ঘটে যায় বলা যায় না। শুদ্ধতা তৈরি হয়েই ছিল। রৌদ্রূপ আসার পর বাবাকে নিয়ে ওরা রওনা হলো। সন্ধ্যার সময় ওরা বাসায় পৌঁছে গেল। দারোয়ান গেট খুলে দিতেই গাড়ি ভেতরে প্রবেশ করল। এটা সেই বাড়ি যেখান থেকে ওরা পালিয়েছিল। এ বাড়িতে দুইটা দারোয়ান ছাড়া আর কেউ থাকে না। প্রশাসন থেকে যেমন সিদ্ধান্ত এসেছে তেমনই কাজ হয়েছে। ওদের ক্রস ফায়ার করা হয়েছে। আপাতত দেশ এখন মুক্ত। এই কৃতিত্ব রৌদ্রূপ, টমস আর সিসাকে দেওয়া হয়েছে, তাই ওদের সম্মাননা প্রদান করা হয়েছে। রৌদ্রূপ ভেবেছে ওই অনুষ্ঠানেও শুদ্ধতাকে নিয়ে যাবে, আর ওখানেই অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিবে। তারপর বড় করে একটা পার্টি দিয়ে সব ঝামেলা শেষ করে একটা হানিমুন ট্যুর দিবে। বিয়ের পর শান্তিতে একটা ট্যুরও দেওয়া যায়নি, তাই হয়তো শুদ্ধতারও মন খারাপ। এখন নিশ্চিত ট্যুরের কথা শুনলেও খুশি হয়ে যাবে, তাই রৌদ্রূপ শুদ্ধতাকে ডেকে বলল, তোর জন্য খুশির খবর আছে। কি? আমরা কিছুদিন পর একটা হানিমুন ট্রিপ দেব। ওকে, কাল আমার বান্ধবীদের দাওয়াত দিয়েছি আমি আপনাকে দেখানোর জন্য। কি? আমাকে দেখানোর কি আছে? আরে ওরা ভাবে আমার জামাই বুইড়া, তাই আচমকা ওদের সামনে আপনাকে নিয়ে গিয়ে সবার স্টক করে দিতে চাই। শুদ্ধতা কিছুটা ভাব নিয়েই বলল। রাতের খাওয়া শেষে রৌদ্রূপ ল্যাপটপে কাজ করছিল, আর শুদ্ধতা বাবার ঘরের গেস্টে তাকে ওষুধ দিতে। ওষুধ খেয়ে আরমান সাহেব নরম কণ্ঠে মেয়েকে ডেকে বললেন, শোনো মা, তোকে কিছু বলবো। হ্যাঁ বাবা বলো। রৌদ্রূপ ছেলেটার ত্রিকোণে কেউ নেই, খুব একাও, ছোটবেলা থেকে কারো ভালোবাসা পায়নি। ছেলেটা ভেতরে ভেতরে ভালোবাসার কাঙাল। ওকে ওর মতো করে মানিয়ে নিস। ও তোকে প্রচন্ড ভালোবাসে, কষ্ট দিস না ওকে কখনো। তুমি চিন্তা করো না বাবা, আমি ওনার খেয়াল রাখবো। আরমান শাহরিফ সন্তুষ্টির হাসি দিয়ে বলল, আচ্ছা ঘরে যাও, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা বাবা তুমি ঘুমিয়ে পড়ো, আমি আসি। শুদ্ধতা রুমের লাইট অফ করে চলে এলো নিজের ঘরে। রুদ্রূপ বিছানায় বালিশের সাথে হেলান দিয়ে ল্যাপটপে কাজ করছে। শুদ্ধতাকে ঘরে ঢুকতে দেখে স্বভাব সুলভ একটা হাসি দিয়ে আবারও কাজে মন দিল। শুদ্ধতা ওর পাশে এসে বসলো। মনোযোগ আকর্ষণ করার জন্য এক দৃষ্টিতে চেয়ে রইল, কিন্তু রৌদ্রূপ তাকালো না শুদ্ধতার দিকে। এবার বেশ বিরক্ত হলো সে। বিছানা থেকে নেমে দাঁড়াতেই শাড়ির আঁচলে টান খেল। পিছন ফিরে দেখলো রৌদ্রূপ এক হাতে ওর শাড়ির আঁচল ধরে রেখেছে, আর এক হাতে টাইপ করছে।
চোখ এখনো ল্যাপটপেই। শুদ্ধতা আঁচল ধরে টানাটানি করেও লাভ হলো না। যেতে হলে শাড়িটা ছাড়াই যেতে হবে। শুদ্ধতা ক্রূর দৃষ্টিতে রৌদ্রবের দিকে চেয়ে বলল, আঁচল ছাড়ুন। রাজি হলো না কোনো। আগের মতোই এক হাতে টাইপ করছে আর অন্য হাতে আঁচল ধরে রেখেছে। প্রচন্ড রাগ লাগছে শুদ্ধতার। ধরবেও না, ছাড়বেও না। মুখ গোছ করে দাঁড়িয়ে রইল শুদ্ধতা। রৌদ্রুপ মেইলটা সেন্ড করে ল্যাপটপটা অফ করে রেখে দিল। তারপর শুদ্ধতার দিকে পূর্ণ দৃষ্টি মেলে চেয়ে বলল, কি হয়েছে বলো? আপনি আমার আঁচল ছাড়ুন। ছাড়বো, তবে প্রমিস করো ছাড়া পেলে দৌড় দিবে না। আচ্ছা দিব না। রৌদ্রুপ ছাড়লো। দৌড় দেওয়ার প্রবল একটা ইচ্ছা থাকলেও কথা মতো দৌড় দিল না শুদ্ধতা। দাঁড়িয়ে রইল অন্যদিকে চেয়ে। রৌদ্রুপ বলল, বসো। শুদ্ধতা বসলো। ওর হাতের উপর হাত রেখে রৌদ্রুপ বলল, রাগ কেন? আমি সেই কখন থেকে তাকিয়েছিলাম আপনার দিকে, আর আপনি একটুর জন্য তাকাননি আমার দিকে। আমার সতীন ল্যাপটপের দিকে তাকিয়েছিলেন। শুদ্ধতার কথা শুনে রৌদ্রুপ হেসে ফেলল। তারপর তার আদুরুনি অভিমানী বউটাকে দু হাতে জড়িয়ে ধরে বলল, তুমি কি জেলাস তোমার দিকে তাকায়নি বলে? অবশ্যই। আপনি আমি ছাড়া অন্য কারোর দিকে তাকালেই আমি জেলাস হব, এটা স্বাভাবিক নয় কি? হ্যাঁ স্বাভাবিক। তবে আমার বউটাকে জানে সে যতক্ষণ আমার দিকে তাকিয়েছিল ততক্ষণ আমি টাইপ করতে পারিনি। ট্যারা ট্যারা চোখে তাকিয়ে দেখেছে। এ থেকে কি প্রমাণিত হয় জানো? এই যে পৃথিবীতে তোমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে কিছুই নেই। কিন্তু এই যে আমার সুন্দরী বউ, আপনি বোধহয় জানেন না আমি একটা কাজ কত মনোযোগ দিয়ে করি। যখন কোনো কাজ করি তখন সম্পূর্ণ মনোযোগ থাকে কাজটার প্রতি। সেই জন্য আমার কাজগুলো পারফেক্ট হয়। ধরো তুমি যখন আসলে তখন আমি কাজটা ফেলে রেখে তোমার প্রতি মনোযোগ দিলাম, কিন্তু আমার মনোযোগ তোমার প্রতি পুরোপুরি বসবে না। আমার ফেলে রাখা কাজটা আমাকে খোঁচাবে, ফলে আমি অমনোযোগী স্বামী হব। সম্ভবত তুমি বলবে আমার স্বামী আমার দিকে কোনো মনোযোগই দেয় না। এরপর তুমি আমাকে সন্দেহ শুরু করবে। এখন বলো, কাজ ফেলে রাখা ভালো নাকি শেষ করে আসা ভালো ছিল? শেষ করা হয়েছে, আর অনুতপ্ত হতে হবে না। এখন আমার সম্পূর্ণ মনোযোগ আমার বউয়ের প্রতি। দুনিয়া উচ্ছন্ন যায়, তাই না বউ? রৌদ্রুপের চোখে মুখে দুষ্টুমিরা খেলা করছে। বুঝতে পেরে শুদ্ধতা বলল, চলুন ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। প্রত্যেক দিনই তো ঘুমাই, আজকে ঘুমাবো না। তো আজকে কি করব? রৌদ্রুপ কিছু বলল না। মিড সাইডের লাইট অফ করে নিয়ে শুদ্ধতাকে জড়িয়ে ধরে কানে কানে বলল, বেনিদ্র রাত্র যাপন করব, ভালোবাসার ঝড় তুলব, আমার উত্তপ্ত আলিঙ্গনে তোমাকে পোড়াবো। তুমি পড়বে, তোমার দগ্ধ তরুমন বৃষ্টি চাইবে, অষ্ঠের ঝড় শান্ত করবো তোমার হৃদয় মন। সিশা কয়েকদিনের জন্য ছুটি নিয়েছে অফিস থেকে। শরীর মন কোনোটাই ভালো না তার। হয়তো ঘুরে আসলে মন ভালো হবে সেই চিন্তাতেই ছুটিটা নেওয়া। তবে কলিগরা, বিশেষ করে রাফিজ স্যারও বলেছিল যেন কালকের অনুষ্ঠানে থাকে। কাল ওদের তিনজনকেই সম্মাননা দেওয়া হবে। কিন্তু সিশা রাজি হয়নি, কারণ ও আগেই বুঝেছে অনুষ্ঠানে রৌদ্রুপ শুদ্ধতাকে নিয়ে আসবে, সবার সাথে বউ বলে পরিচয় করাবে, যেটা চোখের সামনে সিশা কোনোভাবেই সহ্য করতে পারবে না, কোনোভাবেই না। তাই তো আজই চলে যাবে। সিশা খুবই শক্ত মনের মানুষ। ওর ভেতরে কি চলে সেটা কেউই টের পায় না। এই যে ও ভেতরে ভেতরে বিরহের আগুনে দগ্ধ হচ্ছে, কিন্তু উপর থেকে মনে হচ্ছে ও বেশ আছে, না কোনো দুঃখ না কষ্ট, কিছুই নেই। অথচ ভেতরের আগুন কেউ দেখছে না, পোড়া গন্ধ কারো নাকে লাগছে না। কি অদ্ভুত তাই না? রৌদ্রুপের ফোনে একটা মেসেজ করে চলে গেল শহর ছেড়ে। যদিও দেখা করার ইচ্ছে ছিল প্রবল, তবুও মনকে শাসন করলো। শুদ্ধতার বান্ধবীরা এসেছে সবাই, কিন্তু সিনাত আসেনি এখনো। সিনাতকে ফোন দিলেও ওর ফোন ব্যস্ত দেখাচ্ছে। কালও ফোন ধরেনি, তাই আসার কথাটা মেসেজে বলেছিল। দেখেছি কিনা কে জানে, দেখলো তো আসার কথা। শুদ্ধতা ভেতরে ভেতরে ওর জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু সিনাতের কোনো খবর নেই। তাই কি আর করার, ওকে রেখে সবাইকে দুপুরের খাবার দিয়ে দিল। বান্ধবীরা খেতে খেতেই একজন বলল, খুশির খবর বলতে কি বুঝিয়েছে তার বুঝতে কারো বাকি নেই। সবাই একযোগে হাসা শুরু করলো। শুদ্ধতা বিরক্তি দৃষ্টিতে একবার সবার দিকে তাকিয়ে বলল, হাসি হাসি, শুধু একবার ওকে দেখলেই হাসি কই থাকবে সেটাই দেখবো। খাওয়া শেষ হতেই শুদ্ধতা সবাইকে বসতে বলে সে লাইব্রেরিতে গেল, কারণ ওই ঘরেই রৌদ্রুপকে সে বন্দি করে রেখেছে, যেন সারপ্রাইজটা লন্ডভন্ড না হয়। লাইব্রেরির দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখলো রৌদ্রুপ সোফায় ঘুমিয়ে পড়েছে।
শুদ্ধতা ওর কাছে গিয়ে ডেকে বলল, উঠুন। ওঠার নাম নেই। রৌদ্রুপের বোঝাই যাচ্ছে সে খুব আয়েশ করেই ঘুমিয়েছে। শুদ্ধতা মনে মনে বলল, কাল আমার ঘুম উড়িয়ে নিজে এখন ঘুমাচ্ছে, চলবে না, এটা আমি হতে দিতে পারি না। মুখের মধ্যে পানির ছিটা দিয়ে বেচারা রৌদ্রুপকে উঠিয়ে দিল। রৌদ্রুপ চোখ ডলতে ডলতে উঠে বসলো। শুদ্ধতা বলল, চলো নিচে, ওরা অপেক্ষা করছে। আচ্ছা, দেখা করে আমি চলে আসবো। আমার না প্রচুর ঘুম পাচ্ছে। এই কোনো ঘুম নেই, ওদের জন্য গল্প করতে হবে। আমার প্রচুর ঘুম পাচ্ছে, শুদ্ধ প্লিজ। কোনো প্লিজ না, আসুন। আচ্ছা চলো। রৌদ্রুপ মুখ গোমরা করে উঠে শুদ্ধতার পেছন পেছন গেল। প্রচন্ড হাসি পেল ওর, তবুও হাসলো না। এখন হাসা বারণ। কাল রাতে দুজনের কেউই ঘুমায়নি। রৌদ্রুপ ভেবেছিল সকালে একটা জম্পেশ ঘুম হবে, কিন্তু কিসের কি, সকাল 6টায় অফিস থেকে জরুরি কল আসতেই কোনো রকম গোসলটা দিয়েই দৌড়। তবে শুদ্ধতা 8টা পর্যন্ত ঘুমিয়ে ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে বাবাকে খাইয়ে নিজে খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিল। এই জন্যই এখন খারাপ লাগছে না, কিন্তু রৌদ্রুপকে জব্দ করতে পেরে বেশ লাগছে। রৌদ্রুপ ড্রয়িং রুমে এসে সামনাসামনি একটা সিঙ্গেল সোফায় বসলো। সামনে শুদ্ধতার বান্ধবীরা। ওরা ওকে দেখে স্বভাবতই জিজ্ঞাসু দৃষ্টিতে শুদ্ধতার দিকে চাইল। শুদ্ধতার চোখে মুখে দুষ্টুমির হাসি ঝিলিক দিচ্ছে, মুখের ভাবভঙ্গি বলে দিচ্ছে সে কতটা মজা পাচ্ছে। ও ভেবেছিল আরো কিছুক্ষণ সাসপেন্স রাখবে, কিন্তু তা আর হলো না। বান্ধবীদের মধ্যে একজন বলল, কে উনি? তোর দেবর নাকি? কোন দিক দিয়ে ওনাকে আমার দেবর মনে হয়? উনি তোদের দুলাভাই। শেষ কথাটা শুদ্ধতা একটু লাজুক কণ্ঠেই বলল। তবে ওর কথা শুনে সত্যিই সবার মুখের রং হাওয়া। এই ছেলে কি করে শুদ্ধতার বর হয়? ওর বরকে তো ওরা দেখেছে। প্রায় উত্তেজিত হয়ে একজন বলল, কি বলছিস? দুলাভাইকে তো দেখেছি আমরা, উনি তো এমন না। আলাউদ্দিনের চেহারা ঘষা দিলেই বুইরা থেকে জওয়ান বানিয়ে ফেলেছি, বুঝেছিস? রৌদ্রুপ হাই তুলতে তুলতে শুদ্ধতাকে বলল, হয়েছে, বেচারাটা এমনিতেও প্রচুর অবাক হয়ে গেছে। এখন তুমি ওদের মাথায় আরো তালগোল পাকিও না, বলে দাও। শুদ্ধতা প্রথম থেকে সংক্ষিপ্ত বর্ণনায় সবটা বলল ওদের। প্রথম থেকেই সবাই উৎসুক হয়ে শুদ্ধতার কথা গিলছিল। সব শুনে প্রায় সবাই রৌদ্রুপের দিকে হা করে তাকিয়ে রইল। বান্ধবীদের মধ্যে একজন খোঁচা মেরে বলল, বারে শুদ্ধতা, তোর কপাল এত ভালো, এমন একটা ছেলে পেয়েছিস না, তাহলে তোর সাথে তো কেউ মিশতে চাইতো না। খোঁচাটা স্পষ্ট টের পেয়ে শুদ্ধতার চোখে জল ছেড়ে এলো। তবে কেউ বুঝতে না পারলেও রৌদ্রুপ বুঝতে পারল। তাই নিচ থেকে উঠে ওকে সোফায় বসিয়ে পেছন থেকে ওর গলা জড়িয়ে ধরে বলল, একটু আগে একজনকে বললে না ওর কপালে ভালো, আমার মতো কাউকে পেয়েছে। অ্যাকচুয়ালি কপাল আমার ভালো, আনফর্চুনেটলি আপনাদেরও ভালো। আমার কপাল ভালো হওয়ার কারণ হলো ওর মতো পিওর হার্টের একজন মানুষ পেয়েছে যে আমাকে বোঝে। আর আপনাদের কপাল ভালো, আপনারও ওর মতো একজনের বান্ধবী যে কিনা খোঁজার যোগ্য। জবাব থাকতে চুপচাপ রইল, কারণ সে চায় না বান্ধবীদের মধ্যে মনোমালিন্য হোক। কিন্তু আমার তো সহ্য হলো না ওর চোখে পানি, তাই সামান্য কিছু বললাম। কথাটা শেষ করেই রৌদ্রুপ উপরে চলে গেল। শুদ্ধতা একবার ওর দিকে তাকিয়ে প্রসন্ন হাসলো। হাসির বিনিময়ে হাসিও পেয়ে গেল। রৌদ্রুপের কথাগুলোর পর আড্ডা আর দীর্ঘস্থায়ী হয়নি। ওরা এক এক করে সবাই চলে গেছে। ওরা চলে যাওয়ার পর ঘরে এসে দেখলো রাজা সাহেব খাটের উপর হাত ছড়িয়ে শুয়ে আছে। কাছে গিয়ে দেখলো ঘুমিয়ে পড়েছে। শুদ্ধতা শিউরে বসে মাথায় হাত বুলিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। পার্টি থেকে মাত্রই ফিরেছে ওরা। রৌদ্রুপ ফ্রেশ হতে গেছে আর শুদ্ধতা ব্যবহৃত অর্নামেন্টসগুলো খুলে রাখছে। আজ কালো রঙের শিফন জর্জেটের একটা শাড়ি পরেছিল। ওর সাথে মিল রেখে রৌদ্রুপও কালো স্যুট পরল। দুজনকেই বেশ মানিয়েছিল। অনুষ্ঠানে পৌঁছে আনঅফিসিয়ালি অনেকের সাথেই শুদ্ধতার পরিচয় হয়ে গিয়েছে। পরে যখন অফিসিয়ালি রৌদ্রুপ বলল, তখনও অনেকে এসে আলাপ করলো। তার মধ্যে মেয়ে কলিগরা বেশি। তার মধ্যে কারো কারো চোখে হিংসাও উকি দিচ্ছিল, যদিও শুদ্ধতার এসব দিকে বেশ মজা লাগছিল। কারণ যে মানুষটাকে সবাই চায় সেই মানুষটা শুধুই তার। তবে একটা জিনিস নজরে আসলো শুদ্ধতার, ওই দিন বাসায় যে মেয়েটা এসে চ্যাটাং চ্যাটাং কথা বলেছিল, ওই মেয়েটাকে দেখা যাচ্ছে না। ও কি আসেনি, নাকি রৌদ্রুপকে একবার জিজ্ঞেস করবে ভেবেও করা হলো না। যদি ওর খারাপ লাগে, ওকে সন্দেহ করছে কিনা, তাই চেপে গেল শুদ্ধতা।
ওয়াশরুম থেকে বেরিয়ে রৌদ্রুপ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শুদ্ধতাকে মুচকে হাসতে দেখে বলল, প্রেমে পড়লে? কার? আমার? জি না। ধরে মুচকে হাসতে যে, জানো তো মুচকে হাসি প্রেমে পড়ার লক্ষণ। ও তাই নাকি? একটু টেনে টেনে বলল শুদ্ধতা। রৌদ্রুপ উঠে এসে ওর ঘাড়ে থুতনি রেখে শুদ্ধতা যেভাবে বলেছিল ঠিক একইভাবে বলল, হ্যাঁ তাই। তারপর দুজনেই হাসতে লাগলো। পার্টি থেকে ফিরতে রাত হওয়ায় ফ্রেশ হয়ে দুজনেই ঘুমিয়ে পড়ল। চোখের আড়াল হলে মনের আড়াল, কথাটা সত্য নয়, কারণ আজ 1 সপ্তাহ ধরে একটা মানুষ ওর চোখের আড়ালেই আছে, কই মনের আড়াল তো হচ্ছে না, বরঞ্চ মনটা বারবারই অশান্ত হয়ে পড়ছে। চোখ দুটো তৃষ্ণায় ধুকছে, মন যাচ্ছে ছুটে চলে যেতে। এখানে মস্তিষ্কে নীতি বাক্য কানে যাচ্ছে না, হজবরল অবস্থা। 1 সপ্তাহের ছুটি ছিল আজ, ফিরতে হবে। তবে যেদিনই বান্দরবান খালার বাড়ি এসেছিল সেদিনই মনে মনে 1 সপ্তাহ গুনে নিয়েছিল। এই একটা সপ্তাহে ওকে ছাড়া মনে হচ্ছিল যেন অনেকগুলো বছর কেটে গেছে। আর যখন ওর সামনে থাকে তখন কখন রাত আর কখন দিন হয় কিছুই বোঝা যায় না। লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ির সিটে মাথা এলিয়ে দিল সিসা। এখন সকাল 9টা। রৌদ্রুপ একটু আগেই বেরিয়েছে। ওর বেরিয়ে যাওয়ার 10 মিনিট পরই আচমকাই সিনাত এসে হাজির হয়। ওকে দেখে শুদ্ধতা অনেক খুশি হয়, তবে মুখে অভিমানের ছাপ এনে বলল, তুই আমায় ভুলে গেছিস, ফোন ধরছিস না, আবার সেদিন সবাই এলো তুই কেবল আসিসনি। আচ্ছা বাবা, সরি, বলছি কেন আসেনি, আগে 1 কাপ দে। আচ্ছা বস, আমি আসছি। শুদ্ধতা চা নিয়ে এলো। সিনাত চায়ের কাপে চুমুক দিয়ে একটা তৃপ্তির সুর তুলে বলল, দুলাভাই যে গোয়েন্দা বিভাগে কাজ করে, আমি বলিসনি কেন? আরে জানলে তো বলতাম। প্রথম কয়েকদিন তো কিছুই বলিনি, শুধু বলেছি মিশনে আছে, কাউ কিছু বলতে না বলায় বন্দুক দিয়ে খুলি উড়িয়ে দেবে। পরে অবশ্য বলেছে, তবে তখন তোকে বলার মতো পরিস্থিতি ছিল না। জানিস আমার কি হয়েছিল? কি? সিনাত ওকে কিডন্যাপ করার ঘটনা আগাগোড়া সব বলল। সব শুনে শুদ্ধতা বলল, আরে তোকে যারা কিডন্যাপ করেছিল ওরা সব টেররিস্ট ছিল। হ্যাঁ জানি, খবরে দেখেছি। তবে জানিস একটা সিরিয়াস বিষয় ঘটে গেছে। এই ঘটনার পরে সিয়ামের ফ্যামিলি থেকে বিয়ের জন্য মানা করে দিছে। মানে কি? মানা করবে কেন? আরে কোনো মেয়ে 2 রাত বাসার বাইরে থাকলে কথা তো উঠেই, অথচ ওরা একবারও ভাবে না হয়তো ওরা যা ভাবছে সেটা নয়, অন্য কিছু হয়েছে, সেই জন্য বিয়ে ভেঙে দিয়েছে সিয়ামের পরিবার। তাহলে এখন আব্বু আমার টেনশনে পড়ে গেছে। আত্মীয় স্বজন সবাই বলা বলি করছে, না চাইতো দোষ আমার গাড়ি এসে পড়েছে। তবে রাহাত এসে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেছে। ও বলেছে ও আমি বিয়ে করবে। কোন রাহাত? ওই যে তোর সাথে বিয়ে হওয়ার কথা ছিল যে সে। কি বলছিস? ওর মা কিছু বলেনি? যে মহিলা আমার মায়ের কারণে রিজেক্ট করে দিল সে তোকে মেনে নিল? অদ্ভুত। হ্যাঁ, এই দেখ আংটি পরিয়ে দিয়ে গেছে। তুই যেদিন দাওয়াত দিলি সেদিনই আংটি পরাতে এসেছিল, তাই আর আসতে পারেনি। ও বলি শুদ্ধতা সিনাতের বাম হাতের অনামিকে খেয়াল করলো একটা স্বর্ণের আংটি চকচক করছে। এই আংটিটাই একসময় শুদ্ধতার হাতে ছিল। বিয়ে ভাঙার পর বাবা বোধহয় ফিরিয়ে দিয়েছে ওদের। ওই একই আংটি আবার আরেকজনের হাতে। শুদ্ধতা একটা তাচ্ছিলের হাসি দিল, তারপর বলল, বিরাজি, এছাড়া তো আর উপায় দেখছি না। আর আমার মনে হয় না রাত খারাপ, ওনাকে আমায় ভালোবাসে। আচ্ছা, বুঝে শুনে সিদ্ধান্ত নিস। মরিচিকাকে আসল ভেবে ভুল করিস না।